আবারও টানা ৭২ ঘন্টা হরতাল ডেকেছে। তৃতীয় মতো টানা হরতাল ডাকের পরপরই আটক হয়েছেন বিএনপির ৩ শীর্ষ নেতা। এদিকে বিরোধী দলের হরতালের ডাক, অন্যদিকে নেতাদের আটক, রাজনৈতিক অবস্থার আগুন আরো এক দফা ঘিরে দেবে। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হবে আজকে ডেট। আজ সাথে এর সাবেক সভাপতি মীর নাসির আছেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় বিবিসি রেডিওর প্রধান পরিচালনা কর্মকর্তা। স্বাগত আপনাদের। প্রথমে আলমের কাছে, আজকে কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে বিএনপির ৩ জন শীর্ষ নেতা আটক হয়েছেন। তো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আলোচনার পথ খোলা আছে এবং আর আমরা দেখলাম শীর্ষ নেতা আটক। তো এটা কি কথা? হ্যাঁ, অবশ্যই ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন দেশের রাজনীতির শীর্ষ নেতৃত্ব এবং সিনিয়র সিটিজেন। এটা না হলে অবশ্যই দুঃখজনক। এটা অসহিষ্ণু, অগণতান্ত্রিক এবং কাণ্ডজ্ঞানহীন রাজনীতির অনিবার্য ফলাফল। কারণ রাজনৈতিক জীবন ধ্বংস হয়ে যাবে, মানুষের সাংস্কৃতিক জীবন অন্ধকারের আচ্ছন্ন হয়ে যাবে। মানুষ তার চলাফেরা করার, শান্তিতে বসবাস করার কোন ধরনের সুযোগ পাবে না। নির্বিচারে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির নামে অগ্নিসংযোগ, নরহত্যা এবং মানুষের যানবাহন সম্পদে অগ্নিসংযোগ, শিশু হত্যা। যদি বলি এই তাদেরকে না করে অন্য কোনো এটা যদি যদি চলতে থাকে তাহলে আমরা নির্বাচিত গণতান্ত্রিক সরকার, যার শপথ আছে, যার জনগণের কাছে দায়িত্ব নির্লিপ্ত ভাবে বসে থাকতে পারে না। আমি আগে যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এবং সরকার সমঝোতার জন্য সংলাপের কোন পন্থা নেই। আলোচনার পথটা শেষ হয়ে গেল। এটা আইন তার নিজস্ব পথ চলবে। যদি আইন ভঙ্গ করে, যদি কেউ মানুষের, আমি যে কথাগুলো বললাম, মানুষের গণতান্ত্রিক অধিকার, সামাজিক অধিকার নাগরিক করতে চায়, তাহলে দেশে আইন আছে। পরিহার ভাঙচুর কার্য আছে। কারণ আমি একটু আলোচনা করতে আসতোই যাই আপনার কাছে, আমি মীর নাসির হোসেনের কাছে। আমরা দেখেছি সমাজের পক্ষ থেকে এই অচল অবস্থা কাটার জন্য নেওয়া হয়েছিল। আপনারা বিরোধী দলীয় নেতার সঙ্গে দেখা করেছেন, তারপরে সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। বিরোধী দলীয় নেতার সঙ্গে দেখা করে আপনারা আহ্বান জানিয়েছিলেন। আমরা আবেদন করেছেন যেন এই অচল অবস্থা হয়। কিন্তু একদিকে আমরা দেখলাম টানা হরতাল আছে, অন্যদিকে দেখলাম বিরোধী দলের নেতাদেরকে গ্রেপ্তার করেছে। তাহলে কি ব্যবসায়ী উদ্যোগটা আমাদের হয়েছে? আমরা কিন্তু আমরা ২০০৬ সালে যখন ঠিক সংকট সৃষ্টি, তখন আমি বিসিসিআই প্রেসিডেন্ট ছিলাম। আমরা রাজনীতিতে দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি এবং একটা পর্যায়ে ২ মাস বসাতে সক্ষম ছিলাম। কিন্তু আনফর্চুনেট যে রাজনৈতিক উদ্যোগটা সফল হয়নি। সেটা আমরা মনে করি, সবসময় এই বিষয়টা হচ্ছে রাজনৈতিক, সংকটটা রাজনৈতিক, এর সমাধান করতে হবে রাজনীতিবিদদের। আমাদের হাতে কোনো সলিউশন নেই। স্টেক হোল্ডার হিসাবে ইকোনমি আমরা মেসেজটা আমরা কিন্তু আমরা অনেক স্ট্র্যাটেজি করেছি যে আমরা একটা পর্যায়ে যে করার চেষ্টা করা উচিত। তখন দেখা যাবে সব পথ প্রায় বন্ধ হয়ে আসছে। তখন সেই মুহূর্তে কিন্তু ইন্টারভিউ করতে চেষ্টা করেছি। দেখা করে আমরা জিনিসটা হাইলাইট করতে চেষ্টা করেছি যে সংকটটা
নির্বাচন হবে, এক অবস্থান নিয়েছে, সরকারি দল এক অবস্থান নিয়েছে। তাতে দেখা যাচ্ছে দীর্ঘ একটু সংকটের মধ্যে হয় পার্টিসিপেটরি ইলেকশন অথবা দল ব্যতি রেখে নির্বাচন হবে, এই পরিস্থিতির সৃষ্টি। আমরা প্রথম সকল হয়, কিন্তু এই পরিস্থিতি দিচ্ছে না। এতে যে জিনিসটা হবে সবই গ্রস্ত হবে অর্থনীতি। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমরা চেষ্টা হাল ছেড়ে দেবো না, কিন্তু আমি কাজে যে যতখানি আশাবাদ দিচ্ছি, আমরা ব্যবসায়ী মানুষ, আমরা কিন্তু সবসময় এবং আবার আশার বিপরীত করতেই থাকি। তো ঘটনাটা ছিল, আজকে দুইটা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে বিরোধী দল আবার 72 ঘন্টার একটা হরতাল দিয়েছে। আমরা কামনা কারোর ছিল অর্থের, এখন কারোর হরতাল সহিংস হয়েছে, কিন্তু এটা হরতাল হচ্ছিল সামথিং। যদি সলভ না হয় হরতাল, কিন্তু আমরা যতই চেষ্টা করি হবে না। ইস্যু যতক্ষণ সলভ না হচ্ছে তখন আমরা মনে সমাধান। আনফরচুনেটলি এদেশের অবদান যথেষ্ট, তাদের অবদান আমরা অনেককেই অত্যন্ত হৃদয়ের স্থান দিই, কিন্তু অনেককে কারণ নেই। কিন্তু 22টি বছর গণতন্ত্রের নতুন করে অভিযাত্রা শুরু হয়েছে। 4টা গভর্নমেন্ট গেছে, তার মধ্যে 3টে গভর্নমেন্টের সময় দেখা গেছে এই সময় রাজনীতি সৃষ্টি হয়েছে। 96 সালে হয়েছে, 2001 2006 সালে। আমরা মানে গণতন্ত্রকে কোন জায়গায় নিয়ে পৌঁছাচ্ছি? আমরা একটা মাধ্যমে সুষ্ঠুভাবে ক্ষমতার হস্তান্তর হবে, সেই বিষয়ে রাজনীতিবিদদের কাছে আপনাকে সেই প্রশ্নটি আবার করি যে, সরকার বলছে একদিকে আলোচনার পথ খোলা আছে এবং তারা আলোচনার দাওয়াত এখনো সেটা বহাল আছে, আমরা দেখলাম। তো এই পরিস্থিতিতে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে, এরপর আলোচনা বা কোনো দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে সমাধানের পথ কি এখনো খোলা আছে? ধন্যবাদ কিবরিয়া। প্রথমেই বলবো যে মানে সবসময় আমরা তো আশাবাদী মানুষ, এবং শেষ পর্যন্ত আশা করি যে কিছু হবে। বাংলাদেশের রাজনীতিতে এছাড়া আপনি কিছু আশা করতে পারেন না, কারণ স্বাভাবিকভাবে বাংলাদেশের রাজনীতিতে কোনো কিছু ঘটে। আমরা এখনো আশাবাদী কিছু যে একটা এটা 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 আপনি মানে আমরা যেটা দুঃখজনক বা দুর্ভাগ্যজনক দেখেন, 96 সালের মানে 94-95 যে আন্দোলন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য তখনকার বিরোধী দল আওয়ামী লীগ ছিল, এবং যার ফলে সংবিধান সংশোধন করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান হলো, এবং তার মধ্যে কিছু ফোকট ছিল। এটা নিয়ে কিন্তু সবসময় আলোচনা হয়েছে, এবং আলোচনাটা সবসময় ছিল যে কেন বিচারপতি সাবেক প্রধান মানে ওনাদেরকে কেন সামনে আনা, এবং এটা আনলে বিচারককে কোনোভাবে হয় কিনা, এরকম অনেক প্রশ্ন, এবং এগুলো কিন্তু আনঅ্যান্সার্ড ছিল। এই সংবিধান সংশোধনের মধ্যে কিন্তু কিছু ছিল, কিন্তু আমরা বলি যে এই নিয়ে কিন্তু কখনই রাজনীতিবিদরা সংসদে বসে আলোচনা করে এইটার পদ্ধতির যে দুর্বলতাগুলো ছিল বা সমস্যাগুলো, এগুলোর কোনো সমাধান দেখেন। পরে তখন আওয়ামী লীগের নির্বাচন হলো, বিএনপি আসলো, কিন্তু যে সবাইকে যেহেতু প্রধান বিচারপতি তখন আওয়ামী লীগ বললো যে তারা মানবে না, আন্দোলনটা শুরু হলো, যে খায়রুল হক সাহেব অস্বীকৃতি জানালেন আওয়ামী লীগের মুখে, এবং তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব, এবং আন্দোলনটা তখন তৈরি হলো। এবং ওই আন্দোলন কিন্তু একদম আওয়ামী লীগ যে আন্দোলন করেছে আপনার মনে আছে, আজকে সরকারে আছে, তারা সমালোচনা করছে, অনেক কিছু সমালোচনা। আমি তাদেরকে বলি
চেহারাটা দেখেন। 2000 সময় যে মানুষ মারা গেছে সেটা কিভাবে মানুষ কি মারা গেছে এবং বৈঠা তাদের লাঠি টাকা করে মারা হত্যার উৎসব আমরা সবই দেখেছি। কথাটা আমি বলছি সত্য করা উচিত না কখনোই। একজনকে রাস্তা সেই গাড়িতে আগুন দিচ্ছে একটা বাচ্চা ছেলে, বাচ্চা ছবি হচ্ছে, ছেলে মেয়ে শিশুরা শিক্ষা হচ্ছে। আপনি দেখেন এই পরিস্থিতি কোন রাজনীতি এই সমস্ত তাদের গাড়িতে তাদের বাইরে বোমা মারা হয়, খবর হয়, সেটা ওনারা হেডলাইন, কিন্তু ওনার ভিতরে কিন্তু কোনোদিন বোমাটা পড়ে মানুষের গায়ে, মানুষ মরে, সাধারণ মানুষ মরে, মিডিয়ার অফিসে সেটা হচ্ছে যে আমরা নির্বাচনের বিষয়টা এখনো পর্যন্ত আমাদের সরকারে এবং বিরোধী দলের যারা আছে এর মধ্যে এই বোধটা বা এই স্মৃতিটা এখনো তৈরি হয়নি যে আমরা সরকারে থাকবো, বিরোধী দলে থাকবো, এটাই বাস্তবতা নিয়ে আমাদের চলতে হবে। তারা যখন সরকারে যান তারা মনে ভালো কাজ করেছেন যে জনগণ তাদেরকে করে আসবে। যদি তাই হয় তাহলে সুষ্ঠু গ্রহণযোগ্য সব গ্রহণযোগ্য একটা সরকার করে কেন আমরা এই সমাধানের দিকে যাচ্ছি না? আমরা এখানে আপনাদের এখানেও আমি কথা বলেছি এর আগে, আজকে থেকে 6 মাস আগে বা 1 বছর আগে, যে আশা করি নির্বাচনের আগে বা সরকারের মেয়াদ শেষ দিকে এসে একটা সমাধান হয়ে যাবে। কেন আপনার দিনের যখন আপনি কাউন্টডাউন শুরু হলো তখনও সমাধান হলো না? কেন এখনো আমাদের সেটা নিয়ে এইরকম একটা যন্ত্রণা হচ্ছে? 72 ঘন্টা হরতাল, আবার আজকে আপনি শুরুতে যে বিভিন্ন জায়গায় আগুন বিএনপি একই ঘটনা কিন্তু 2000 হয়ে যাচ্ছে। আমি দেখছি যে পৃথিবীটা কখনোই শিক্ষা নেন, নিজেদের ভুল থেকে নিজেদের ইয়েকে কখনোই শিক্ষা নেন। আমরা একটা ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মাসুদ কার্জন। সর্বশেষ অবস্থানে যাচ্ছে কাতার কাছে। এই গ্রেপ্তার কারণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন? কিবরিয়া, আসলে কেন গ্রেপ্তার করা হয়েছে বা কি কারণে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে পর্যন্ত আসলে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানা হয়নি। তবে আমি বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানে যে আগে হরতাল ছিল, বিএনপির নেতৃত্বে 18 জোটের হরতাল হয়েছিল। হরতালের আগে এবং হরতালের সহিংসতা হয়েছে, বেশ কিছু প্রাণহানি হয়েছে এবং অনেকটা বলা হচ্ছে আসলে হরতাল এসব প্রাণ অনেকটা নেতৃত্বে থাকেন পুলিশের মধ্যে, তাদের নির্দেশে হয়েছে। তো ধারণা করা হচ্ছে তো এই ধরনের কোনো মামলাকে অভিযুক্ত করবে এবং কাল তাদেরকে আদালতে পাঠানো হবে। তো পুলিশের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কিছু জানানো হয়। আর একটু আগে এখন পর্যন্ত আসলে বিএনপি 3জন প্রভাবশালী সদস্য বা 3জনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। তাদের 3জন গ্রেপ্তার করা হয়েছে কারণ থেকে 3জনই আজকে দৈনিক প্রথম পত্রিকাবার্ষিকীর অনুষ্ঠান ছিল, সেখানে গিয়েছিলেন এবং অনুষ্ঠান শেষ সে বের পরে হোটেলের সামনে থেকে অনেকটা 3জন আলাদা আলাদা গাড়িতে ছিলেন, 3 গোয়েন্দা টিম তাদেরকে নিয়ে আসা হয়েছে। এবং কিভাবে গ্রেপ্তার করা হয়েছে, ব্যারিস্টার মওদুদ সাহেব গাড়ির চালক ছিলেন, তিনি বলেছেন যে ঠিক মানে সোনারগাঁও হোটেলের বের হওয়ার করা হয় এবং একইভাবে ব্যারিস্টার রফিকুল সহকারীর সঙ্গে এবং সহকারীর সঙ্গে 3জনের পরিবার সদস্যরা এসেছিলেন, সহকারী এসেছিলেন। 3জনের যে প্রয়োজনীয় সূত্রপত্র এবং খাবার দিয়ে গেছেন, তবে তারা বলছেন যে তারা ভিতরে ছিলেন কিন্তু তাদের কারোর সঙ্গে দেখা হয়। জি কিবরিয়া, আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে আরো তার বাসায় তল্লাশি চালানো হয়েছে এবং বাইরে কিছু কিছু এলাকায় ভাঙচুর এবং সংঘর্ষ চলছে। এই ভাঙচুর ঢাকা শহরে এরকম কিছু এড়ানোর জন্য পুলিশ কোনো সতর্কতামূলক
আর কোনো নেতা গ্রেপ্তার কোনো আশঙ্কা আছে কিনা, কিছু সেগুলো কিছু জানতে পেরেছেন কিনা? এটি আপনি জানছিলেন যে কোনো নেতা পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়েছিলেন, কিন্তু তাদের কাউকে আসলে পায়নি। এইসব নিশ্চিত করে আমরা বিএনপির নেতাকর্মীদের সংশ্লিষ্ট নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু তাদের আসলে যেসব সবসময় আমরা কথা বলি বা যোগাযোগ করি এইসব বেশিরভাগই নাম্বার, মোবাইল নাম্বার আমরা বন্ধ পাচ্ছি। আর যে বিষয়টি জানতে চাচ্ছিলেন যে ঢাকার পরিস্থিতি, ঢাকার বাইরে সভাপতি বা সদস্যরা জানিয়েছেন তাদের 3 জনের নির্বাচনী এলাকায় হরতাল করা হয়েছে, বিক্ষোভ হয়েছে। তো ঢাকায় আসলে এখন পর্যন্ত দেখেছি যে সহকারীরা আসলেও যে আসলে এখন পর্যন্ত বিএনপির কোনো নেতৃবৃন্দ গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আসেন নাই। তারা সতর্ক আছেন এবং আপনি যদি আমার পিছনে দেখেন, সাধারণত প্রায় বলা চলে, এখানেও দেখবেন যে পুলিশের অনেক পেশাদারী সদস্য পালন করছেন। সাধারণত কার্যালয়ে এরকম পুলিশের প্রহরা বা টহল থাকে না। এটাও বাঁচলে যে একটা নিরাপত্তা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আছে। ধন্যবাদ কার্জন, থাকুন, আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। তো যাই ইসরাফিল আলমের কাছে, আমরা শুনছিলাম গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে আমাদের বলছিলেন, আমরা যোগাযোগ করেছিলাম, কথা বলেছি বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিনের কাছে। তখন তিনি একটা বললেন যে যেই কর্মসূচি পর্যালোচনা আলোচনা একটা সম্ভাবনা সৃষ্টি হচ্ছিল, তখন নেতাদের হলো, বিষয়টি কিভাবে দেখছেন? আসলে তো সরকার দায়িত্ব এবং ভূমিকার বিষয়, কারণ সরকার সবসময়, আমি একটা কথা বলেছি, আলোচনার জন্য বর্তমান সরকার, এর আগে রাজনৈতিক সংকটের কোন সরকারের পক্ষ থেকে কিন্তু এরকম এবং সত্যিকার অর্থে এত মুক্ত কিন্তু গ্রহণ করা হয়নি, কিন্তু প্রত্যেককেই কিন্তু বিরোধিতার পক্ষ প্রত্যাখ্যান করা হয়েছে। শীর্ষ নেত্রীর মধ্যে আলোচনা হয়েছে, কথা হয়েছে ফোনে, আলোচনা আছে বা মূল্য আছে। দুই নেত্রী আলোচনা তো হয়নি, হবে না কেন হবে না? আপনি দুটো আপনি নেতৃত্ব দিবেন, কথা বলবেন না? মাননীয় প্রধানমন্ত্রী তো কথা বলেছেন, কিন্তু উনি তো বলেছেন সরকার কথা বলেছেন, উনি তো সরকারের সমস্ত ইন্টিগ্রাল পার্ট হিসাবে সমস্ত সুযোগ সুবিধাগুলো এনজয় করছেন। উনি কেন ফোনে কথা বলতে পারেন না মাননীয় প্রধানমন্ত্রীর সাথে? বললেই তো কথা হলো, বলবেন না, উনি বিশ্বাস করবেন না, কারোর সাথে আলোচনা করবেন না, কাউকে নেবেন না, উনি স্বেচ্ছাচার যা ইচ্ছা তাই করে যাবেন। একটা দেশ তো অনেক না। লাবলু ভাই বলেছে ফেস করতে হচ্ছে, কথা বলতে চাই, 91 সালে যখন ক্ষমতায় আসলো, 96 সালে 94 সালে নির্বাচন থেকে ভোট কার্ডের সময় থেকে হলো, নির্বাচন হবে না। 96 সালে এসে আমরা আন্দোলন করেছি, ভালো আন্দোলন করেছি এবং পদত্যাগ ভোট নির্বাচন করে সংশোধন করে নির্বাচনের ব্যবস্থা করেছে। তার দেখেন সংবিধান নির্বাচন হলো, শেখ হাসিনা ক্ষমতায় আসলো, উনি কিন্তু সংবিধানের বাইরে 1 সেকেন্ড ক্ষমতায় থাকেননি। উনি সংবিধানের কাছে মাথা নত করে উনি কিন্তু 2001 সালে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে চলে আসছেন। আর বিএনপি কি করলো 2006 সালে এসে, 2006 সালে এসে কিন্তু তাদের সংশোধিত সংবিধান তারাই অমান্য করলো, তারাই লঙ্ঘন করলো। তারা সরকারের কাছে ক্ষমতা না দিয়ে কে এম হাসান সাহেবকে নিয়ে আসে, ভোটার শেষ করি। লাবলু ভাই বলছেন জনগণকে একটা মেসেজ দিতে হয় না। তারপরে কি হয়, একটা 23 লাখ নির্বাচন করে আবার ওই আগের মতো করে নির্বাচন করে থাকার চেষ্টা। আন্দোলন তখন পজিশনে গিয়ে বাধ্য ছিলাম দেশের জনগণের অধিকার, জনগণের গণতন্ত্র অধিকার, জনগণের সংবিধান, ভোটাধিকার রক্ষা করার জন্য। গেল তো বারবার সংবিধান কে লঙ্ঘন করছে? সংবিধান লঙ্ঘন করছে এবং সেখানে সংবিধানের ভিতর থেকেই কাজ করছেন, কথা হচ্ছেন। হ্যাঁ, প্রশ্ন হতে পারে
যে শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এর প্রমাণ তো আমরা করেছি, এর প্রমাণ হচ্ছে খালি সিদ্ধান্ত দেখলেও হবে না, আমাদের সামনে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে, এটা বাধ্য কনস্টিটিউশনাল অব্লিগেশন ছাড়াও সুপ্রিম কোর্টের অব্লিগেশন আছে। আমরা নিশ্চয়ই এমপি নেত্রী একত্রিত হয়ে তত্ত্বাবধায়ক সবাই পাস করলে তার যা ইয়া হবে না। আমরা কি বলে এই প্রসঙ্গে কথা বলতে একটু আপনার কাছে আমাদের নিতে হবে। আমি শুনতে পাচ্ছি এবং শুনেছি সরকার দলীয় এক মন্ত্রী আমাদেরকে বলেছেন যে তাদের পদত্যাগ জমা দেওয়া আছে এবং বিএনপিকে ছাড়াই একটা সরকার গঠনের একটা প্রক্রিয়া চলছে আমরা, এবং সে হয় বিএনপি যদি বিএনপিকে ছাড়াই দলীয় সরকার গঠন করে তারপরে যদি নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ না করে তাহলে সেই নির্বাচন কতটা গুঞ্জবে হবে। আমরা দেখেছি ইতিহাস আছে 15 ফেব্রুয়ারি একটা, মানে আপনি নিশ্চয়ই ইতিমধ্যে দেখছেন যে মানে সবকিছুর যদি একেবারে সবচেয়ে সর্বনিম্ন ভোটটাও ধরি আমরা গত 20-22 বছরে বিএনপি সর্বনিম্ন 30% ভোট বাংলাদেশে পায়, একেবারে কম হলেও। সো আপনি যদি চিন্তা করেন যে দেশের 1/3 মানুষ এটাকে এদেরকে বাদ দিয়ে আপনি নির্বাচন করে ফেলবেন, বাদ দিয়ে আপনি একটা সরকার করে ফেলবেন এবং সেই সরকারকে 5 বছর স্থায়ী করবেন, এটা বাস করা হয়। কিন্তু 1/3 না, আজকে বিএনপির তার পাশাপাশি বিএনপি না যাওয়ার কারণে অনেক ভোটার কিন্তু যাবে না, এবং ভোটার যদি না যায়, ভোট কেন্দ্রে যদি না যায়, হয়তো আপনি কিন্তু এটার মানসিক, এটা নৈতিক একটা বড় বৈধতার বিষয়। মানুষ নির্বাচন মনে হবে না, মানুষকে গ্রহণযোগ্য নির্বাচন মনে হবে না, সেই জায়গাটা হচ্ছে আসল, এটা হবে না। এবং 2006 সালে একই সংকটই হয়েছিল, আপনার মনে আছে, আমি পত্র প্রত্যাহার করে নিয়ে বলে নির্বাচনে যাব না, আপনার সেটা মনে আছে, এবং যে কারণে 1/11 পরিস্থিতি তৈরি হলো, সেই সরকার আসলো, বাধ্য হলো সেরকম একটা পরিস্থিতি। আমার এটা হচ্ছে দেখেন, মানে ইসরাফিল সাহেব যেটা বললেন যে 2006 সংবিধান কিন্তু বেগম সংবিধান লঙ্ঘন করেন, সংবিধানের মধ্যে ছিলেন, কিন্তু সংবিধানের সব অপশন তিনি চূড়ান্ত অপশনটাকে দিয়ে মানুষ সেটা গ্রহণ করে। মানে আপনি কে এম হাসান কিন্তু আওয়ামী লীগ অস্বীকার করলেন, আরে সরি প্রধান বিচারপতি কে এম হাসান কিন্তু আওয়ামী লীগ, উনিও বললেন যে ঠিক আছে আমি দায়ী নিচ্ছি না, উনি সরে দাঁড়ালেন। তারপরে 1, 2, 3, 4 একেবারে শেষ কিন্তু নৈতিকভাবে সেটাকে বৈধতা দেয়নি, সাধারণ মানুষ নৈতিকভাবে আমি সেই জায়গায় আজকে আওয়ামী লীগ সংবিধানের কথা বলছে, সাংবিধানিকভাবে এসছে তারা ঠিক এই সংবিধান তাদের 2/3 সংসদ এটাকে গ্রহণ করবে কিনা, সাংবিধানিকভাবে এসছে তারা ঠিক এই সংবিধান তাদের 2/3 সংসদ এটাকে গ্রহণ করবে কিনা, এইভাবে যদি একটা নির্বাচন করে বিএনপি কে ছাড়া নির্বাচন করে আসে, সে কতদিন স্থায়ী হবে, সেটা পুলিশ দিয়ে বা জোর আপনি কতদিন কতটা সাফ করতে হবে, কতদিন মানুষকে জিম্মি থাকতে হবে, কে এটা দায় নেই, কেন এটা দায় নেই, আমরা সাধারণ কেন এটা দায় নেই, সেটাই সবার কাছে। আমি বিরতিতে যাওয়ার আগে মিন নাসিরের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা তো নানা রকম উদ্যোগ নেন, যে কোনো সময় উদ্যোগ নেন, আমাদের কাছে এটা প্রত্যেকবারই নির্বাচনের আগে সৃষ্টি হয় আমাদের, এবং সেটা আমরা যাই কোন স্থায়ী সমাধান দুই পক্ষ থেকে কেউ গ্রহণ করতে মাধ্যম হিসাবে ব্যবসায়ী সমাজ কি কোনো উদ্যোগ নিবে না, এই প্রশ্নের উত্তর আমরা নিব।
বিরতির পর ফিরে এলাম ঢাকায়। জনাব নাসির, যে প্রসঙ্গে আপনার সঙ্গে প্রতিবাদী ক্ষমতার সংকট সৃষ্টি হয় যেতে পারছে অত্যন্ত কঠিন আমার জন্য, কিন্তু তোমরা বলি যে কিন্তু বাংলাদেশি মানুষের একটা শর্ট টার্ম সলিউশন করতে চাই, আমরা লং টার্ম সলিউশন চাই না বাই নেচার। এটা আমাদের মেমোরি, আমরা অতীতকে খুব তাড়াতাড়ি ভুলে যাই এবং থাকে এটা হয়তো ঘোলা পানিতে মাছ সৃষ্টি করে। আমি যে প্রশ্ন এখান থেকে যে একটা পার্মানেন্ট সলিউশন, গণতন্ত্রকে যদি আমরা সাস্টেনেবল গণতন্ত্রের যে ইনস্টিটিউশনগুলি সেগুলি ক্ষমতায়ন করা, নিরপেক্ষভাবে করতে, আর 2 নম্বর হচ্ছে গণতান্ত্রিক যে কৃষ্টি রয়েছে সেগুলোকে সম্মত করা। কিন্তু আনফর্চুনেটলি আমরা পিছিয়ে সলিউশনের দিকে যাচ্ছি। কেন এতগুলি পার্লামেন্ট এই ডেলিভেশন হলো না, কেন কনস্টিটিউশনের জিনিসগুলি সুরাহা হলো না, আমরা কেন অ্যাডক বেসিসে থেকে গেলাম? এই প্রশ্ন তো রাজনীতিবিদদেরই। তবে আমি যে দেখি সেটা হচ্ছে আমাদের কনসার্ন প্রত্যেক বছর অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বছর আমরা বছরের প্রেক্ষাপটে রাজপথ উত্তপ্ত হয়েছিল, আপনি জানেন, সেই যুদ্ধাপরাধী বিচারের পরিপ্রেক্ষিতে আমরা দারুণভাবে আমরা আমাদের কারখানাগুলি বন্ধের মতো অবস্থায়। যদি কোনো রাজনৈতিক 2 পক্ষের মধ্যে না হয়, নির্বাচন পারে, নির্বাচনের আগে যে সহিংসতা এবং নির্বাচনের পরে কত প্রলম্বিত হবে সেটা আমরা জানি না। বাংলাদেশের অর্থনীতি একটা গার্মেন্টস হারাতে পারছি না, বরং অনেকেই তো বড় বড় ব্যবসায়ী, তারপরেও কেন ব্যবসা বান্ধব বিষয়টা চিন্তা করে নাই যে হরতালের মতো কোনো ব্যবসায়ী এবং রাজনীতির মতো যারা অনেকে সেখানে কিন্তু সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ত খুব দুই দলে। এখান থেকে যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু কোনো না। আমরা চাই অবস্থা কেটে যাক, ক্ষতিগ্রস্ত হোক। ইসরাফিল ভাই, লাবলু ভাই যেটা বলছিলেন সেই প্রশ্ন আসে আপনার কাছে, সেই বিএনপিকে সর্বদিন সরকার হয় এবং নির্বাচন হয়, যদি বিএনপি না আসে, যদি না আসে তাহলে সেটা কতটা গুঞ্জন হবে? সেটা কি 15ই ফেব্রুয়ারি আরেকটা এরকম আশঙ্কা? আসলে রাজনীতি এইভাবে আপনি ভবিষ্যৎবাণী করা যায় না সুনির্দিষ্টভাবে। তবে নির্বাচন যদি বিএনপি অংশগ্রহণ না করে, আমার বিশ্বাস ধারণা যে পর্যায়ে বিএনপির অনেক নেতা, অনেক প্রত্যাশী বিভিন্নভাবে হয়ে তারা নির্বাচন অংশগ্রহণ করবে এবং তাদের হাত ধরে বিএনপির সাপোর্টার বড় অংশ হিসাবে তারা পরিণত হবে। তবে এই নির্বাচনে কোনো মানে গ্রহণযোগ্যতার কোনো প্রশ্নই নেই বিএনপিকে আনার জন্য। তবে একটি যেটা বলেছেন যে নির্বাচিত সরকার, যে সরকারের লংজিভিটি দিন, সরকারের গ্রহণযোগ্যতা মানুষের কাছে বলতে পারে। আপনি যেটা বলেন বিএনপি আনার ব্যাপারে সরকার সবসময় চেষ্টা করে, হলো যে আমাদের দুটো মেজর পার্টি, দুটো পার্টি যদি না করেন, যে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যদি আপনি ধমক দেন, তাকে সৌজন্যমূলক আচরণ না করেন, সাড়া না দেন, পার্লামেন্টকেও আসবেন না, পার্লামেন্টও মানে না, উপরে আস্থা রাখবেন না, নির্বাচন কমিশনের উপর আস্থা রাখবেন না, সেনাবাহিনীতে রাখবেন না, পুলিশের প্রতি, জনপ্রশাসনের প্রতি কাউকেই মানবেন হবে না, মেনে তো আমাকে রাজনীতি করতে হবে। আমি যদি মনে করি আমি আমাকে তাহলে তো হয় না। আমার মনে হয় বিএনপি একটা নো কনফিডেন্স ভুগছে, জায়গা থেকে উঠে এসে কালেকটিভ একটা রেসপন্সিবিলিটি জায়গায় আসতে হবে এবং অবিশ্বাসের সৃষ্টির জন্য পদক্ষেপ নেবেন। যে রোগে আক্রান্ত হয়ে না থাকে, আমি একটা কথা বলি, জিয়াউর রহমান 5টা পদে ছিলেন, সেনাপ্রধান, রাষ্ট্রপতি সহ সেনাপ্রধান, মার্শালের 5টা পদে ছিলেন, আওয়ামী লীগ ভোট করেনি।
বিশ্বাস ক্ষমতায় থেকেছিলেন, আমলে কিন্তু ভোট বয়কট করেনি। আমার প্রশ্নটা ছিল যে বিএনপি আস্থায় আনার জন্য আপনারা কি করবেন, মানে আর কোন পদক্ষেপ? মন্ত্রী তো বলেছেন আমার আপনার নিমন্ত্রণ বা আহ্বানটা ওপেন আছে, এটা বন্ধ হয়ে যাবে, মাননীয় বিরোধী দলের নেত্রী আসলে আমি তার সাথে করতে পারি। আমরা উনি কত নয় বলেছেন, আমরা আসেন বসে আলোচনা ঠিক করে খাওয়া করি, আসেন খাবে কথা বলবেন, উনি আসবেন। এত অহমিক গণতন্ত্র পায় না। লাবলু ভাই, আমরা দেখি ব্যবসায়ীদের একটা উদ্যোগের কথা আমরা জানি, এছাড়াও নানা মহল থেকে নানা তৎপরতা চালানো হচ্ছে এই অচল অবস্থা কেটে যাওয়ার জন্য। আমরা পত্র পত্রিকা যে কূটনীতিকরাও নানা কথা বলেছেন। তো এই যে এই উদ্যোগগুলো কতটা ফলপ্রসূ ভূমিকা নিয়ে আসবে এই অচল অবস্থা কাটার জন্য? ধন্যবাদ। আমার মনে হয় যে এরকম উদ্যোগ অতীতেও আমরা দেখেছি। যতগুলো আমাদের রাজনৈতিক সংকট যতবার হচ্ছে, 96 বলেন, 2006 বলেন বা এখন বলেন, যখন এরকম রাজনৈতিক সংকট হয় ব্যবসায়ীরা উদ্যোগ নেয়, নাগরিক সমাজ থেকে উদ্যোগ আসে, এবং আমরা নাগরিক সমাজের উদ্যোগ দেখি না, কারণ নাগরিক সমাজকে নিষ্ক্রিয় তাদের মধ্যে বিভাজনটা স্পষ্ট হয়ে না, বিভাজন আছে, পাশাপাশি হচ্ছে যে নাগরিক সমাজ এত তুচ্ছতা এখন করা হয়, আর এখন তারা আর যেতে দেন না, কারণ এত তুচ্ছতা করেন রাজনীতি। আরেকটা আশঙ্কা যে এই দলের বিপক্ষে তারা এটা দলের হিসেবে তাদেরকে চিহ্নিত করবে। তারপরেও আপনার মনে আছে ফয় ভাই মানে মারা গেছেন, যে হ্যাঁ সাংবাদিক ভাই তারা অনেক নিয়েছিলেন, চেষ্টা করেছিলেন, অনেক কূটনীতিকরাও কিন্তু এরকম এবং এবার নিচ্ছেন। কিন্তু আমরা যদি বলি যে ট্র্যাক রেকর্ডটা দেখেন, অতীত ইতিহাস দেখেন, দেখবেন যে উদ্যোগ কখনো ফলপ্রসূ হয় না, এগুলো কোনোটাই কাজে লাগে, কারণ শেষ বিচারে দুই দলের চেয়েও আমি বলবো যে দুই নেতৃত্ব মানে হবে যে তারা করবেন কিনা, তারা নির্বাচনে দুজনকে দেখতে চান কিনা, তারা দেশটাকে শান্তিপূর্ণ দেখতে চান কিনা, জাস্ট আমার কাছে শেষ বিচারে এটাই মনে হয়। এবং তারা যদি সমঝোতা চান তাহলে যে এখানে কোনোভাবে আমরা আশা করি শিগগিরই একটা সমাধান দিকে যাব, যতই দুই আমাদের থাকতেই হবে আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত। আমাদের সবাইকে ধন্যবাদ, আমরা অনুষ্ঠান শেষ করছি। এই ছিল দেখা হবে আগামী শুক্রবার এই সময়। আমাদের সবাইকে ধন্যবাদ, আমরা অনুষ্ঠান শেষ করছি। এই ছিল দেখা হবে আগামী শুক্রবার এই সময়।